অভ্যুত্থানের পরও এক ফুটেজ ফোন আলাপ ফাঁসের অভিযোগ। তাহলে কি বন্ধ হয়নি রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতা? ফিলিস্তিনি একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রত্যক্ষ করল রাষ্ট্রীয় স্বার্থ কিংবা অপরাধ দমনে প্রয়োজন নজরদারি। অথচ সেই নজরদারির যন্ত্রপাতি দিয়েই হয়েছে আড়ি পাতা, করা হয়েছে ভিন্ন মত দমন, এমন নানা অভিযোগ উঠে। কিন্তু গণঅভ্যুত্থানের পর কি বদলেছে? সে বন্ধ হয়েছে রাষ্ট্রীয়ভাবে জনসাধারণের ওপর আড়ি পাতার। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। ৭৫ বছর আগে লেখা এই ধারণার সাথে অনেকেই মিল পান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতার। আর তা হবেই বা না কেন? গত ১০ বছরে নজরদারি আর স্পাইওয়্যার কেনায় বাংলাদেশ খরচ করেছে $১৯ কোটি, টাকার অঙ্কে যা ২,০০০ কোটির বেশি। ধারণা করা হয় ২০১৫ সালে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেই কথোপকথন ফাঁস করা হয় তৎকালীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। আমি ভুক্তভোগী এ কথা তো আমি বলতেই পারি, কারণ আমার নামে যে মামলাটা দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় দুটো মামলা। একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, আর একটা হচ্ছে সেনাবাহিনীকে উস্কানি দেওয়া, বিদ্রোহী। এবং সেটার জন্যে ডকুমেন্ট হিসেবে তারা ওই ভিডিওটার কথা বলি, সাদেক হোসেন খোকা সাহেব। গত বছর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পরও এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়তে দেখা গেছে, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন। কারণ এখনও বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম। এক্ষেত্রে বেশি সামনে আসা নাম সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ভবনে চালু করা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। অথচ জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল। যেটা প্রত্যাশিত ছিল যে আমাদের এই পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, কাজে এই যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে কাজ কর্মকাণ্ড, সেখানে একটা সংস্কার এবং সেখানে একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা ছিল, যেটা কিন্তু এই ১ বছরে অ্যাড্রেসড হয় নাই। কাজেই নির্বাচন হলে, নির্বাচিত পরবর্তী সরকার আসলে তারা যদি চায় তারা কিন্তু আগের মতো অ্যাবিউজ করতে পারে। সে জায়গায় কিন্তু বড় কোনো পরিবর্তন আসেনি। স্বাধীনতা পরিপন্থী ব্যবস্থাগুলো রয়ে গেছে বলে মনে করছেন মিস্টার সাবির। বাংলাদেশের নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণের কাঠামো গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের সংবিধানের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ সময়ও যে আড়িপাতা করা হতো, বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্নভাবে যে ব্যবহার করে অনেকের গুরুতরভাবে হয়রানি করা হয়েছে। সেই জন্য এই সময় এই ধরনের একটা পর্যালোচনা খুবই জরুরি। টেক গ্লোবালের গবেষণা সামনে আসার পর আড়িপাতার তবে নজর দেওয়ার বিষয় হলো অন্যান্য অপারেটরের তার নীতিমালা যেমন পরিবর্তন হয়নি, তেমনি নতুন প্রণীত নীতিমালা। স্টারলিংক চালু হলে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। অথচ স্টারলিংকের খসড়া গাইডলাইনে নজরদারি ও আড়িপাতার সুযোগ লাইসেন্স পাওয়া মোবাইল অপারেটরদের ২ বছর পর্যন্ত ফোন রেকর্ড আর ৬ মাস পর্যন্ত ইন্টারনেট ডেটা রেকর্ড। সেটা তারা দেখতে পারে। স্বতন্ত্র কর্তৃপক্ষের ভূমিকা এখানে আমরা দেখছি না। এটা সরকার সরাসরি বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ধরনের তথ্য নিয়ে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের, সেটা জুডিশিয়ারি, এটা অন্য লিগাল সিস্টেম, সেটা ব্যুরোক্রেসি, সবগুলো কিন্তু একটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা। সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আমাদের দেশে এই গ্যাপটা রয়ে গেছে এবং দেখা গেছে যে এই প্রতিষ্ঠানগুলো। টেক গ্লোবালের গবেষণা বলছে ২০১৮ আর ২৪ সালের নির্বাচনের আগ দিয়ে এই ধরনের সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল। ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। করে নজরদারির জন্য যে বিস্তৃত কাঠামো তৈরির তথ্য সামনে এসেছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। কিভাবে আসলে এই নজরদারিগুলো করা এবং কোন কোন তথ্য, কোন কোন মানুষকে গুরুত্ব দেওয়া হয় বা অগ্রাধিকার? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। আসলে আপনাদের প্রতিবেদনে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আমরা দেখেছি গত ১০ বছরে ২,০০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে নজরদারির নানান ধরনের সরঞ্জাম এবং স্পাইওয়্যার এবং যদি আমরা কিছু বিশেষ প্যাটার্ন লক্ষ্য করি, ফর এক্সাম্পল আমরা দেখতে পাই যে আ বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করে মানে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা বলেন বা আইন শৃঙ্খলা বাহিনীরা বলেন, তারা চেষ্টা করেছে যে
আমরা যদি নেটওয়ার্ক লেভেল ইন্টারসেপশন করতে পারি, অর্থাৎ যে আমার যে ইন্টারনেট কানেকশনটা আছে আমি সেটা যদি সেই লেভেলে আমি একটা যদি ইন্টারসেপশন করতে পারি, সেক্ষেত্রে আসলে ওই নেটওয়ার্কের সঙ্গে যতগুলা আমার ডিভাইসেস কানেক্টেড, সেটা আপনার মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, বাসার যে কোনো কম্পিউটার হতে পারে, আপনি আসলে তখন পুরো ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমরা এই ধরনের একটা কনসিস্টেন্ট প্যাটার্ন লক্ষ্য করি, কারণ একটা পর্যায়ে পর দেখা গিয়েছে যে অনেক চেষ্টা করেছে যে আপনি হয়তোবা বিশেষ কোনো তথ্য, বিশেষ কোনো কন্টেন্ট, বিশেষ কোনো ভিডিওকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছেন, কিন্তু যখন সেটা আসলে সফল হয়নি তখন আপনি একদম ইন্টারনেট ট্রাফিক লেভেলে, অর্থাৎ আপনার আইএসপি, আপনার আইআইজি, নিক্স অপারেটর লেভেলে আপনি তখন যন্ত্রপাতি বসিয়ে তারপর সেখানে আপনি নজরদারি করার চেষ্টা করছেন। এবং আপনাদের প্রতিবেদনে পরিষ্কার ফুটে উঠেছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে আমরা প্রায় 5 গুণ বেশি সরঞ্জাম ক্রয় করা দেখতে পাই। অর্থাৎ আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসলে মানে নজরদারির যে একটা লিমিটেড স্কোপ আছে যে আমি অপরাধ দমনে করব বা জাতীয় নিরাপত্তার জন্য করব, সেটার বাইরেও যে স্কোপ গুলা যে রাজনৈতিক উদ্দেশ্যে সেটা আসলে এই প্যাটার্নে পরিষ্কারভাবে ফুটে ওঠে। আচ্ছা, অধ্যাপক শামীম করা যাক, এই যে জাতীয় নিরাপত্তা, অপরাধ দমন এইসব উদ্দেশ্যের কথা বলা হয়, ফলো করে প্রচারও করা হয়, অন্তত সরকারের তরফে হয়েছে। কিন্তু নজরদারির কারণে রাষ্ট্র আসলে কি ধরনের চরিত্র পায়? তার মানে সেখানে যদি আলোচনা হয় তার কিছু একটা তো জানার অধিকার জনগণের আছে। তাহলে আপনি যে বলছেন যে একটা সীমারেখা থাকার দরকার অবশ্যই নাগরিকের এবং রাষ্ট্রের নজরদারির মধ্যে, এখন দেখুন এখন দুটো সেটা কে নির্ধারণ করবে, কোথায় নির্ধারিত হবে? এখানে আবার দুটো বিষয় আসে। একটা হলো যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কিছু নজরদারির প্রয়োজন হলেও কিন্তু এক ধরনের জনপ্রতিনিধিদের সেখানে সম্পৃক্ততা থাকে, যেমন সংসদীয় কমিটিগুলো জানে, পৃথিবীর বহু দেশে এরকম কমিটি আছে, সেটা তথ্য থাকে তাদের কাছে, সেটা পরবর্তীতে জবাবদিহিও করতে হয় কিভাবে ব্যবহৃত হয়েছে, কোথায় ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে অনুপস্থিত। দ্বিতীয় হলো এটা জনপরিসরে অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে নিরাপত্তার বিষয়গুলো বিস্তৃত আলোচনার ইস্যু নাও হতে পারে, কিন্তু এই কারণে আলোচনার ইস্যু হয় যে যখন আপনি 2000 কোটি টাকার মতো ব্যয় করছেন, আপনি কার কাছ থেকে কিনছেন, কোথায় স্থাপন করছেন এবং কি কারণে সেটা করছেন। এখন কারণটা আমরা এখন যেটা বুঝতে পারি সেটা শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার কারণে ব্যবহৃত হয়নি, এটা তার জন্য আমরাও বুঝতে চাই যে ধরনের প্রযুক্তির কথা আলোচিত হয় বাংলাদেশের কাছে, বা সামগ্রিকভাবে যে ধরনের সক্ষমতার কথা আসলে আলোচিত হয়, এখানে সরকার ঠিক কতটা, সরকার বা রাষ্ট্র বা কর্তৃপক্ষ ঠিক কতটা আসলে আমাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করতে পারে? উদাহরণ হিসেবে বলি, ধরুন আমার ফোনটা বন্ধ, সরকার কি এই বন্ধ ফোন থেকে তথ্য পেতে পারে, আহ, শুনতে পারে, কল রেকর্ড করতে পারে বা অন্য কিছু? কিভাবে আসলে তারা এই কাজটা করে, কতটা সক্ষমতা তাদের রয়েছে? আম এটা আসলে বোঝার জন্য আসলে আমাদের ডিভাইস কনফিগারেশন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আসলে আমরা এটা কয়েকটা লেয়ারে নজরদারি দেখতে পাই। ফর এক্সাম্পল আমরা শুরু করি যদি হচ্ছে একদম আমি যদি বলি বেস লেয়ার, যে আপনার আমার যে এখন আলোচনা হচ্ছে, একটা আদান-প্রদান হচ্ছে, তথ্য আদান-প্রদান হচ্ছে, আমরা মেসেজিং করছি একে অপরের সাথে। এটা হচ্ছে একটা সার্টেন লেভেল অফ ইন্টারসেপশন। তারপর আমি যাচ্ছি অ্যাপ লেয়ারে। ঠিক আছে, আপনি এখানে সিগন্যাল ব্যবহার করছেন, WhatsApp ব্যবহার করছেন, ভাইবার ব্যবহার করছেন। সেখানে হচ্ছে আরেক ধরনের ইন্টারসেপশন। তারপর আমি চিন্তা করছি আসলে না, আমি এতটুকু না, আমি আসলে পুরো ডিভাইসেরই ফুল কন্ট্রোল চাই। তখন কিন্তু আপনি নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসে আপনি তখন একটা ম্যালওয়্যার ইনস্টল করছেন, এক ধরনের ইনস্টল করে আপনি যেটা করছেন যে আপনি আপনার ডিভাইসেরই একটা মিরর আপনার যে কোনো সংস্থার যে সার্ভার আছে, যে টেকনোলজি, তখন কিন্তু আপনার আসলে অ্যাপ লেভেল সিকিউরিটি, আমরা যে অনেক সময় সিগন্যালে বা হোয়াটসঅ্যাপে সিকিউরিটি কোড দেই, মেসেজ ডিলিট করে ফেলি, এগুলো তখন আর কোনো ফ্যাক্টর না, বিকজ আপনি তখন ফুল ডিভাইস কন্ট্রোল পেয়ে গিয়েছেন। সো আপনি যাই করেন না কেন, দি আদার পার্টি ক্যান অ্যাকচুয়ালি সি ইট। সো বাংলাদেশে আসলে আমরা 3টা লেভেলেই নজরদারি করার একটা আমরা নানান ধরনের এভিডেন্স পেয়েছি। আমরা দেখেছি যখন আমরা যখন টেক্সট মেসেজিং করি বা সাধারণ যখন ভয়েস কল করি, সেখানে আমাদের সবচেয়ে শক্তিশালী আমাদের যেটা বলি যে আমাদের ইন্টারসেপশন ক্যাপাবিলিটিস, যখন আমরা অ্যাপ লেভেলে চলে যাই, অর্থাৎ যেগুলো বিশেষ করে এনক্রিপ্টেড অ্যাপস, অর্থাৎ আপনি যেটা বললেন যে আমার কি ফোন বন্ধ থাকলে ডেফিনেটলি জানতে পারবেন, কারণ আপনি সেখানে আপনার ডিভাইস লেভেলে ইন্টারসেপশন করছেন। সো আপনি সেখানে আপনার ডিভাইস লেভেলে যে ইউনিক আইডেন্টিফায়ার, আপনি আপনার ডিভাইসের মিরর তৈরি করছেন, রাইট? সো ফর এক্সাম্পল আপনার ডিভাইস বন্ধ, তখন কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু আপনার ডিভাইস তো কনস্ট্যান্টলি বন্ধ থাকলে তো একটা আপনার লেটেন্ট লোকেশন, সো আপনার লোকেশন ডেটা সেখানে। আর যদি আপনার ডিভাইস অন থাকে তখন আপনি লাইভে কখন কি ধরনের টাইপ করছেন, কার সঙ্গে কথা বলছেন, কখন কোন অ্যাপ খুলছেন, আপনি কি করছেন, ফেসবুকে কি সার্চ করছেন, অল অফ দ্যাট ইজ কোয়াইট অ্যাভেলেবল ওয়ান্স ইওর ডিভাইস হ্যাজ বিন তাহলে ইন্টারসেপ্টেড। বলে কিছু নেই আপনি বলছেন? আমি বলছি যে সুরক্ষা আসলে নেই, কিন্তু এট দ্য সেম টাইম যে আসলে কতটুকু লেভেলে আমরা মনে করি না যে 17 কোটি মানে 17 কোটি মানুষের উপরে আসলে নজরদারিটা, এটা আসলে কতটুকু প্রসারিত। আমরা জানি যে ফর এক্সাম্পল রাজনৈতিক কারে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা কি সকল রাজনৈতিক কর্মী নেই, কিছু রাজনৈতিক
সকল আমি যদি কিছু অধিকার মিস দে আমি যদি আরো বড় পরিসরে দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে বিকশিত হচ্ছে, ধরুন 17 কোটি মানুষের ডাটা প্রসেস করার ক্ষমতা, তাহলে তো সেই ব্যাপকতায় সম্ভব, কিন্তু সেটা ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। মানে এটা আসলে একটা সার্ভারের মধ্যে এত ডেটা স্টোর করা, মানে রিয়েল টাইম ডেটা স্টোর করা, হিস্টোরিক্যাল ডেটা স্টোর করা ইজ আ ম্যাসিভ আন্ডারটেকিং। এটা আসলে খুব কম রাষ্ট্রের পক্ষে আসলে সম্ভব এই লেভেলের ক্যাপাসিটি নিয়ে কাজ করা। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি একটা বেস লাইন লেভেল ইন্টারসেপশন, যে আমি কি যে কোনো মানুষের কল রেকর্ডিং দেখতে পারবো, ডেফিনেটলি ওটা আপনার খুবই বেসিক লেভেলের একটা ক্যাপাবিলিটি। কিন্তু একদম হাই এন্ড লেভেলের প্রত্যেকের ডিভাইসকে আমি অ্যাক্সেস করবো, I think that's a more significant capability. সেটা আসলে ডিপেন্ড করে যে অপারেটরদের, টেলিকমিউনিকেশন অর্থাৎ অপারেটরদেরকে আইনের বাধ্য জায়গায়, করছে। নীতিমালার জায়গায় এই তার মানে এই উদ্বেগটা ক্ষেত্রগুলো হলো প্রস্তুত রাখা উচিত। নীতিমালা এটাকে দাপ্তরিকভাবে, আনুষ্ঠানিকভাবে টিকিয়ে রাখছে এবং একই সঙ্গে সুনির্দিষ্টভাবে, এবং আমি যদি বলি উদ্দেশ্য প্রণোদিতভাবে, ডেলিবারেটলি কোনো গোষ্ঠী ব্যক্তির উপর আপনি নজরদারি করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করছেন, স্থাপনাগুলো ব্যবহার কিন্তু করছেন। গণঅভ্যুত্থানের পর অনেক কিছুর বদল ঘটবে এমন আশা অনেকে করেছিল। সেটাই দুঃখজনক। দেখুন, দুটো ঘটনা ঘটছে। একটা হলো আপনি যখন পুরনো সরকারের কোনো ফোন আলাপ পাচ্ছেন বা কোনো অনলাইন, আপনি এক ধরনের উদ্দীপিত হচ্ছেন, একটা করে পুলকিত হচ্ছে। কিন্তু আমরা ভাবছি না যে এই জিনিসটা সেই একই চর্চা। একই জিনিস অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে। হয়তো এটার একটা সাক্ষ্য মূল্য আছে, বিচারের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটা একটা দিক। কিন্তু এটা যে আবার পরবর্তীতে অন্যরূপ নিশ্চয়তা কে দেবে? এর একটি ফিলিস্তিনি গ্রামে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর আক্রমণ প্রত্যক্ষ করে নাবলুসের কাছে সেখানকার গ্রামবাসীদের বাড়িঘর আক্রমণের শিকার হওয়ার সময় ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাটিকে কবর দিতে চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাছ কেটে ফেলেছে। রহিমের পরিবার বহু প্রজন্ম ধরে এই জায়গায় জলপাই চাষ করে আসছে। তিনি বলেন, এই সপ্তাহে পাশের পাহাড়ে বসতি স্থাপনকারীরা ঘাঁটি গেড়ে তার গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাজনীতির আগুনে অতীতের শেকড়। ভয় পাওয়া স্বাভাবিক, তো ভয় থেকেও বড় একটা শক্তি আমাকে এখানে টিকিয়ে রেখেছে। এই মাটির সাথে মিশে আছে আমার পূর্বপুরুষের গন্ধ আর শত শত বছরের। আমরা যখন সেখানে দাঁড়িয়েছিলাম, মাস্ক পরা কিছু বসতি স্থাপন লাঠি হাতে পাহাড় থেকে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসে। এটা ছিল একেবারে অকারণে। আমরা রাস্তায় সরে যাচ্ছিলাম, রহিমের কিছু প্রতিবেশী গুলতি আর পাথর নিয়ে চলে আসে। একটি কোয়াড বাইকে বসতি স্থাপনকারীরা একটি সাদা ট্রাকে ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী জরুরি সহায়তা কর্মীরা। এটি এখন বসতি স্থাপনকারীদের সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে। দুই পক্ষে অংশগ্রহণ বাড়ছে। স্থানীয়রা বলছেন প্রায় প্রতিদিনই এখানে এটি বসতি স্থাপনকারীদের ভূমি দখলের মাঠ ঘিরে। এই হামলার গতি আর বিস্তার ছিল চমকে দেয়। ডজনখানিক বসতি স্থাপনকারী পাহাড় জুড়ে। আমরা দেখছিলাম তারা বাড়ি ঘরে ঢুকে পড়ে, গাড়ি আর ঘরবাড়িতে রাখালরা তাদের পশু নিয়ে পালিয়ে যাচ্ছে, আর পুরো পাহাড়ে আগুন ছড়িয়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সংঘাত একটি জলপাই বাগান থেকে ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের তাদের জমি থেকে তাড়িয়ে, কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, আর সেনাবাহিনী এসে কিছুই থামাতে পারেনি। এলাকা থেকে বহু ফিলিস্তিনি সাহায্য করত, কিন্তু সেনাবাহিনী মূল রাস্তা বন্ধ। পরে তারা জানায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়েছিল আর 4 জন ইসরায়েলিকে ঘটনাস্থলে। রিফা তার স্বামীকে খুঁজতে যায়, যিনি তাদের খামারে আটকে পড়েছেন, কিন্তু সেনাবাহিনী অস্ত্র তাক করে তাকেও ফিরিয়ে দেয়। প্রতিদিনই বসতি স্থাপনকারীরা আমাদের উপর হামলা করে, তারা জলপাই গাছ কেটে ফেলে, খামারে আগুন দেয়। এভাবে কি বেঁচে থাকা যায়? কেউ তাদের থামাতে পারে না। আমাদের কিছুই নেই প্রতিরোধ করার মতো। তাদের আছে অস্ত্র, আমাদের কিছুই নেই। যারা হামলায় জড়িত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। স্থানীয় বসতি স্থাপনকারী কাউন্সিল বলেছে উভয় পক্ষই কিছু উস্কানিমূলক আচরণ করেছে, তারা এর নিন্দা জানিয়েছে। সেদিন রাতেই পাশের মারিয়া গ্রামে 18 বছর বয়সী হামদান আবু এলিয়াকে ইসরায়েলি সেনারা গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান। আজ তার মা জানান, সে বসতি স্থাপনকারীদের লাগান 18 বছর ধরে লালন পালন করলাম, আর তাকে 1 মিনিটেই হারিয়ে। সেনাবাহিনী জানায় তারা পাথর ও পেট্রোল বোমা ছোড়ার। আমি চিৎকার করব না, কাঁদব না। আমি দুঃখিত নই যে সে মারা গেছে। আমি তরুণদের বলি, এই দখলদার অপরাধীদের বিরুদ্ধে। স্থানীয় মসজিদে তাকে বীরের। এই সংঘর্ষের ভাষা এটি জন্ম আর মৃত্যু যেন এই মাটির সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করে। যে প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে যে বারবার এটা অস্বীকার করে আসছে ইসরায়েল, যে তারা এরকম নতুন বসতি করছে না বা দখল, কিন্তু প্রতিদিনই নতুন নতুন দখল হচ্ছে এবং ফিলিস্তিনিদের সেখান থেকে উৎখাত করা হচ্ছে। বিবিসির এই প্রতিবেদন আমার মনে হয় বিষয়টা প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ অনেক সময় সাক্ষ্য প্রমাণ থাকে না, এই ধরনের ভিডিও চিত্র দেখানো যায় না। আপনি এটা বলছেন, একদিকে ইসরায়েল অত্যন্ত জোরালোভাবে দক্ষিণ
হুম। এবং দক্ষিণপন্থী কট্টরপন্থীরা সেখানে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা এই বিষয়গুলোকে আবারও উস্কে দিচ্ছেন। একটা জিনিস হবে যে হেমিংওয়ের কথা যদি বলি যে মানুষকে ধ্বংস করা যায় না, ফলে এখানে যত প্রচেষ্টাই নেওয়া হোক না কেন তাদেরকে প্রান্তিকতায় ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে নিদারুণ কষ্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বাড়িঘর থেকে উৎখাতের চেষ্টা উৎখাত করা হচ্ছে। হচ্ছে, কিন্তু দিনের শেষে সম্ভবত এই প্রকল্প কখনোই সফল হয় না, কারণ কোনো জনগোষ্ঠীকে কখনোই ধ্বংস করা যায় না। আচ্ছা, অধ্যাপক এস এম শামীম রেজা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিং এ। দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।